আসসালামু আলাইকুম। এই সময়ে আজকের যে ক্লাসটি আমরা নিতে যাচ্ছি এটি একটি ঐতিহাসিক ক্লাস। আজকের ক্লাসটি হচ্ছে বিগত সালে প্রাথমিকে অনেক বছর ধরে যে প্রশ্নগুলো আসতেছে বারবার আসতেছে সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধানমূলক এই ক্লাসটি আয়োজন করা হয়েছে। আজকের এই ক্লাসটি শুধু যে প্রশ্ন পড়াবো তা নয়, প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ এবং এই প্রশ্ন থেকে কি কি প্রশ্ন ভবিষ্যতে হতে পারে, সামনের যে 2 মাস পরে আবার প্রাথমিকে পরীক্ষা হবে বা 19তম নিবন্ধনে যে কি কি প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। তো আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন আজকের এই ক্লাসটি আমরা যাতে সবাই উপভোগ করতে পারি সেজন্য প্রথমেই আপনি এটা শেয়ার করে দিবেন, সর্বোচ্চ শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, আপনারা যদি সর্বোচ্চ শেয়ার করেন তাহলে আমি আমার ক্লাসটি অতি দ্রুত শুরু করতে পারবো ইনশাল্লাহ। তাইলে আমি দেখতে চাচ্ছি যে কে কোথা থেকে দেখছেন আর কয়টা শেয়ার করছেন একটু লিখে দিবেন। প্রথমে কে কোথা থেকে দেখছেন আমাকে, আর সব ঠিক আছে কিনা দেখেন। আমি আজকের এই ক্লাসটি নিতে যাচ্ছি যে একটা নাই যে ওয়ালাইকুম আসসালাম, আমাদের সাথে অনেকেই জয়েন করেছেন। আরিফ ইসলাম জয়েন করেছেন, মারিয়া জাহান জয়েন করেছেন, ঢাকা থেকে জয়েন করেছেন আলহামদুলিল্লাহ। তারপরে বরিশাল, ভোলা, পটুয়াখালী, বাহ ওই দিকের মানুষজন বেশি জয়েন করে না। তারপর হচ্ছে মারিয়া জাহান, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। তারপরে হচ্ছে শেয়ার ডান লিখেছেন, আলহামদুলিল্লাহ। তাইলে খুব দ্রুতই শেয়ার করতে হবে। হ্যাঁ, আপনারা যত দ্রুত শেয়ার করবেন আমি ক্লাসটি তত দ্রুতই শুরু করতে পারবো ইনশাল্লাহ। তো সেই জন্য দেরি করা যাবে না, খুব দ্রুত শেয়ার করেন আজকের ক্লাসটি। আশা করি যে ক্লাসটা করার পর আপনি বুঝবেন যে না আসলে এমন ক্লাস আমার জীবনে খুব দরকার ছিল এবং আপনিও চাচ্ছিলেন যে এভাবে আসলে পড়াটা আমার খুব দরকার ছিল। গাইবান্ধা থেকে আমাদের জয়েন করেছেন, ঢাকা থেকে জয়েন করেছেন, আব্দুল কাদির জয়েন করেছেন, ইসরাত জাহান, নার্গিস জয়েন করেছেন, ফরহাদ হোসাইন জয়েন করেছেন, তারপরে সবুজ জয়েন করেছেন। বাহ, খুব দ্রুত আপনারা একটু শেয়ার করে দিতে হবে আমার এই ক্লাসটি। আজকের এই ক্লাসটি যত ভাই বোন যত দ্রুত সম্ভব শেয়ার করবেন এবং সর্বোচ্চ শেয়ার করবেন। আমি আপনাদের কাছে অন্তত এটা চাই যে সর্বোচ্চ শেয়ারটুকু আপনি করবেন। জি, মারিয়া জাহান জয়েন করেছেন আমাদের সাথে, শুভ সিলেট থেকে জয়েন করেছেন, তারপর রূপা বরিশাল থেকে জয়েন করেছেন, আজমাই 5টা শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ বোন। লায়লা আক্তার অনেকে শেয়ার ডান লিখেছেন, অনেকে আবার শেয়ার ডান লিখেননি। খুব দ্রুতই শেয়ার ডান লিখতে হবে, দ্রুত দ্রুত শেয়ার করতে হবে প্লিজ, খুব দ্রুত শেয়ার করতে হবে। আপনার এসে একটা শেয়ার করে দিবেন, এটা হচ্ছে একটা ক্লাসের কৃতজ্ঞতা। ঠিক আছে, আমরা তো আপনাদেরকে ফ্রিতে ক্লাস নিচ্ছি, আবার এখানে প্রাইমারির যে ফুল কোর্সটা এটা পুরোটাই উন্মুক্ত করে দিয়েছি। ইভেন সম্পূর্ণ কোর্স আপনাদের যে রাত 8:30টায় যে ক্লাসটা করেন এটা কিন্তু একবার ফুল কোর্সটা আমরা করাচ্ছি যারা প্রাথমিকে পরীক্ষা দিবেন। আর 10টা থেকে সকাল 10টা থেকে অথবা বিকেল যে ক্লাসগুলো এগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গবেষণা করে তারপরে বানানো। তো এই জন্য আপনারা এই ক্লাসগুলো যাতে অনেক ভাই বোন দেখতে পায়, করতে পারে এবং এখান থেকে যাতে উপকৃত হতে পারে সেই জন্য আপনারা কৃতজ্ঞতা স্বরূপ এটা একটু শেয়ার করে দিবেন, কারণ আপনিও চাকরি পান আর একটা ভাই বোনও যাতে চাকরি পায়। ঠিক আছে, আসলে আপনি চাকরি পেয়ে গেলেন কিন্তু আপনার বান্ধবী অথবা আপনার বন্ধু অথবা আপনার ছোট ভাই বড় বোন বা ভাই তারা চাকরি পাইলো না, এটা আপনার কাছেও একসময় কষ্ট লাগবে যে হা আমার বন্ধু যদি চাকরি পাইতো, তার আসলে এই কষ্টটা দেখতে হতো না। ওকে, খুব দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত শেয়ার করতে হবে। আমি ক্লাস শুরু করে দিব আর কি, এখনই ক্লাস শুরু করে দিব। তৌকির রহমান, নূর হুসাইন, তারপরে আমাদের নূর হুসনেয়ারা লালমনিরহাট থেকে জয়েন করেছেন। তারপরে হচ্ছে সরকার, তোবা সরকার ডান লিখেছেন, শেয়ার ডান লিখেছেন। তারপর হচ্ছে পুঞ্জগুচ্ছ এই মাত্র জয়েন করেছেন, শুভ দত্ত এই মাত্র জয়েন করেছেন। স্যার আপনার ক্লাস তো গতকাল ছিল, কোথায় ছিল আমার ক্লাস? নো, ওখানে আমার কোনো ক্লাস দেয়নি ওনারা। তারপর হচ্ছে মারিয়া জাহান, তারপরে হচ্ছে আমাদের গাজীপুর থেকে জয়েন করেছেন,
সুবর্ণ সরকার জয়েন করেছেন এবং শেয়ারডার লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। আমি ক্লাসটি এখনই শুরু করছি। যারা যারা কেন ওখান থেকে চলে আসছে, ওখানে আমরা কোনো ক্লাস নেই না, ওটা হচ্ছে ওনারা বানিয়েছে। ঠিক আছে, আপনারা ওখান থেকে চলে আসলেন কেন? আমরা ওখান থেকে চলে আসছি নাকি ওনারা আমাদের এখান থেকে চলে গেছে? বলেন। আমাকে সাইদুল স্যারকে চিনেছেন আপনারা কোনটা দিয়ে? আপনারা চিনেছেন হচ্ছে সাইদুল স্যারের পেজ দিয়ে। আগে সাইদুল স্যারের পেজ, ওনার পেজ ব্যবহার করে অনেকেই অনেক পেজ বানিয়েছে, ক্লাস নিচ্ছে। ঠিক আছে, এটা আমরা কখনো কাউকে প্রতারণা করি না, তারা করেছে। ঠিক আছে, চাঁদপুর থেকে জয়েন করেছেন এইচ.এম. কাদের, তারপরে হচ্ছে মাশরাফি, তাহসিন, মাহফুজুর রহমান, আমাদের অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন। তাদের সম্মানার্থে আমি আমার ক্লাসটি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তাহলে আমার যে প্রথম প্রশ্নটি হচ্ছে মধ্যযুগে মধ্যযুগে যে গৌর নগরী অংশ বিশেষ বাংলাদেশে কোন জেলায় অবস্থিত? মনে রাখবেন, আমাদের বাংলাদেশটা একসময় বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। এই জনপদগুলোর মধ্যে একটি জনপদের নাম ছিল গৌর। তো এই গৌর জনপদটি আসলে কোন অঞ্চলকে বোঝায়? এটা কি কুমিল্লাকে, নাকি বগুড়াকে, রাজশাহীকে, নাকি চাঁপাইনবাবগঞ্জকে? মনে রাখবেন, মোট জনপদ যদি বলা হয়, জনযোগ পদ, জনপদ, এই জনপদ ছিল টোটাল 16টি। 16টি জনপদের মধ্যে যেমন একটি প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র জনপদ, যার অধীনস্থ ছিল বগুড়া, রংপুর এই অঞ্চলটা। তারপরে হচ্ছে একটা জনপদ হচ্ছে গৌর। এই যে গৌর জনপদ, এটা হচ্ছে পশ্চিম বাংলা, চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর কিছু অঞ্চল নিয়ে। তাইলে বলেন, গৌর নামক এই জনপদটি আসলে কোথায় পড়েছে? তাইলে এটা কি কুমিল্লা হবে, নাকি বগুড়া হবে, নাকি রাজশাহী হবে, নাকি চাঁপাইনবাবগঞ্জ হবে? তাহলে আরেকটু ক্লিয়ার করি, এটা কিন্তু পড়েছিল মূলত পশ্চিমবঙ্গে এই অঞ্চলটা। তারপরে পশ্চিমবঙ্গের সাথেই বাংলাদেশের সর্বপশ্চিমের যে জেলা, সেই জেলাটার নাম হলো চাপাই নবাবগঞ্জ। এই যে চাপাই নবাবগঞ্জেই দেখা যাচ্ছে যে এই গৌর নামক অঞ্চলটি অবস্থিত বা জনপদটি অবস্থিত। আর এটার তাহলে সঠিক অ্যান্সার আমরা কিন্তু কুমিল্লা, বগুড়া, রাজশাহী, এর মধ্যে চাপাই যারা যারা দিয়েছেন আপনাদের গুলো হয়েছে, চাপাই যারা যারা উত্তর করেছেন হয়েছে। এখন দেখেন, এই যে চাপাই নবাবগঞ্জ এই অঞ্চলটা, এটা কিন্তু বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা। তাহলে যদি পরীক্ষাতে আসে যে বাংলাদেশের পশ্চিমের জেলা কোনটি, তাহলে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, বিডি মানে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা, সেটা হলো চাপাই নবাবগঞ্জ জেলা। আর এই যে চাপাই নবাবগঞ্জ জেলাটি হচ্ছে গৌর নামক জনপদে ছিল, যেখানে ছোট সোনা মসজিদ, রাজশাহীতে হচ্ছে বড় সোনা মসজিদ। ঠিক আছে, তাইলে আমাদের যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে চাপাই নবাবগঞ্জ কোন জনপদে ছিল, আশা করি আমরা অ্যান্সার করতে পারবেন না? ওকে, আমাদের তাহেরা অ্যান্সার করেছেন, বিথি আক্তার অ্যান্সার করেছেন, বাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। ওকে, দেখেন এখানে ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? এটা প্রশ্নটা বিসিএসও আসছে, আমাদের নিবন্ধন পরীক্ষাতেও আসছে। দেখেন, বিসিএস এরও প্রশ্ন এটা, আবার নিবন্ধনেরও প্রশ্ন কিন্তু এটা। ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে? এটা কি 1757-তে, নাকি 1769-এ,
নাকি 1789-তে নাকি 1810-এ? আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার করেন তো আপনারা, দেখি অ্যান্সার করবেন এটা। আচ্ছা, আমাদের আনিশা তাবাসসুম সঠিক বলেছেন। তারপরে সঞ্জিত সঠিক হয়েছে। আহমেদ গুচ্ছ, জসিমউদ্দিন সেনবাগি, আপনারটা ভুল হয়েছে। তারপরে বৃষ্টি, এস এম ফরহাদ, নদী, কামরুল হোসাইন, আপনাদেরগুলো সঠিক হচ্ছে। ধ্রুব হোতারা, তারপরে হচ্ছে সুমাইয়া, নাদিয়া। আহ, এটা কোন শিডিউল না, এটা আমরা ব্যাখ্যামূলক ক্লাস নিচ্ছি আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ফরাসি বিপ্লব ফ্রান্সে সংগঠিত হয়েছিল। পৃথিবীতে সারা জাগানো যে বিপ্লবটি, এটা হচ্ছে ফরাসি বিপ্লব, যেটা 1789 সালের 14 জুলাইতে হয়েছিল। তাইলে ফরাসি বিপ্লবটা কবে হয়েছিল? এটা হয়েছিল 14 জুলাই 1789 সালে। তাহলে 14 জুলাই 1789 সালে এই ফরাসি বিপ্লবটা হয়েছিল। এটা কোন দেশে হয়েছে? এটা হয়েছিল ফ্রান্সে। তাহলে ফ্রান্সে এই বিপ্লবটা হয়েছিল। আর তখন যিনি রাজা ছিলেন, তখনকার সময় যিনি রাজা ছিলেন, তার নাম হচ্ছে ষোড়শ লুই। ঠিক আছে। আর এই ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? যদি বলা হয় ফরাসি বিপ্লবের শিশু, তাইলে যে বিখ্যাত ব্যক্তির নাম এখানে জড়িয়ে আছে তিনি হচ্ছে নেপোলিয়ান। তাহলে মনে রাখবেন, তার নাম হলো নেপোলিয়ান, ফরাসি বিপ্লবের শিশু হিসেবে পরিচিত। তাহলে ওনাকে কেন শিশু বলা হয় ফরাসি বিপ্লবের? কারণ নেপোলিয়ানের যে জন্মটা এটা হয়েছিল 1769 সালে, আর ফরাসি বিপ্লবটা হয়েছিল 1789 সালে। দেখেন পার্থক্য হচ্ছে 20 বছর। 89 মাইনাস 69, দেখবেন 20 বছর বের হয়ে আসবে। ফ্রান্সে যাদের বয়স 20 তাদেরকে বলা হয় শিশু। যেই বছর ফরাসি বিপ্লব শুরু হয়েছিল, নেপোলিয়ান মাত্র তখন 20 বছরের বাচ্চা ছিলেন। ফলে ফরাসি বিপ্লবের শিশু বলা হয় এই নেপোলিয়ানকে। আবার দেখেন, নেপোলিয়ান কোন দ্বীপে জন্মিয়েছেন এটাও আসে। এটা হচ্ছে কোরসিকা দ্বীপে। ঠিক আছে, কোরসিকা দ্বীপে তিনি জন্মিয়েছিলেন। পরবর্তীতে 1799 সালে তিনি ফ্রান্সের ফ্রুয়েবর হয়েছিলেন। ফ্রুয়েবর মানে কি? ফ্রান্সের প্রেসিডেন্ট। তখন তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন। এবং এই বিপ্লবের কারণে, ফরাসি বিপ্লবের কারণে পৃথিবীতে একটা অর্থ ব্যবস্থা সূচিত হয়েছিল। সেই অর্থ ব্যবস্থার নাম হচ্ছে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। তাহলে মনে রাখবেন, এই যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু হয় এই বিপ্লবের কারণে। তাহলে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা চালু হয় কোন বিপ্লবের কারণে? সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের কারণে। আর এটা কবে হয়েছিল? এটা মূলত হয়েছিল 1800 সালের দিকে। ঠিক আছে, অর্থাৎ 1799 সালে আপনার যুদ্ধ থেমে যায়। 1800 সালের দিকেই মূলত ফ্রান্সে এই পুঁজিবাদী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল। এই কারণে যদি বলা হয় পৃথিবীর প্রথম পুঁজিবাদী রাষ্ট্র কোনটি, তাহলে প্রথম পুঁজিবাদী রাষ্ট্র, মনে রাখবেন, প্রথম পুঁজিবাদী রাষ্ট্র যদি বলা হয় তখন সেটা হবে ফ্রান্স। ঠিক আছে, পৃথিবীর প্রথম পুঁজিবাদী রাষ্ট্র যেটি, এটার নাম হলো ফ্রান্স। যদি আপনাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি, দেখে এটা অ্যান্সার করবেন আপনারা। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি? পুঁজিবাদী রাষ্ট্র যদি ফ্রান্স হয়ে থাকে, তাহলে অবশ্যই সমাজতান্ত্রিক রাষ্ট্র আছে। তাহলে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র কোনটি দেখে বলেন তো, কে বলতে পারবেন? আচ্ছা, সেতু সরকার সঠিক অ্যান্সার দিয়েছেন। তারপরে আমাদের জাহান, জান্নাত, রূপম, তারপর হচ্ছে রাবেয়া, সঠিক বলেছেন আপনারা। তারপর হচ্ছে তোহাদ জাহান, আপনারটা সঠিক হয়েছে। তারপরে আলামিন খান সঠিক হয়েছে, থ্যাংক ইউ। তার মানে হচ্ছে পুঁজিবাদীর যে রাষ্ট্রগুলো, এই পুঁজিবাদী রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম হয়েছে ফ্রান্স। আর যদি বলা হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র, তাই না,
পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র যদি বলা হয়, তাহলে প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র যদি বলা হয় তখন সেটা হবে রাশিয়া। ঠিক আছে, রাশিয়াতে একটা বিপ্লব হয়েছিল 1917 সালে, যে বিপ্লবটার নাম ছিল রুশ বিপ্লব। তাহলে এই যে রুশ বিপ্লবটা 1917 সালে হয়েছিল, 1917 সালে সংগঠিত হয়েছিল, যেটার মেয়াদ কত এটা পরীক্ষাতে আসে। রুশ বিপ্লবের মেয়াদ হচ্ছে 10 দিন। তাহলে রুশ বিপ্লবের মেয়াদ হলো 10 দিন। আপনাদের কাছে আমার প্রশ্ন, ফরাসি বিপ্লবের মেয়াদ কত? কে বলতে পারবেন? ফরাসি বিপ্লবের মেয়াদ কত? ফরাসি বিপ্লবের মেয়াদ কত ছিল? রুশ বিপ্লবের মেয়াদ যদি 10 দিন হয়, ফরাসি বিপ্লবের মেয়াদ কত? দেখি অ্যান্সার করেন তো। এই অ্যান্সারটা করবেন আপনারা। ফরাসি বিপ্লবের মেয়াদ কত? রাজিয়া সুলতানা আমাদের সাথে আছেন, সিদ্দিকা অ্যান্সার করার চেষ্টা করেছেন। তারপরে হচ্ছে আমাদের, ওকে, থ্যাংক ইউ সো মাচ। শুধু 10 লেখলে হবে না। ইয়েস, এই তো জাহিদ শুভ, আপনারটা সঠিক হয়েছে। শরীফুল ইসলাম, আপনারটা ভুল হয়েছে, হয়তো আপনার মোবাইলে টিপ লেগে ভুল চলে আসছে। শরীফুল ইসলাম, আপনার অ্যান্সারটা ঠিক করেন। তারপর কিন্তু এই যে যেমন আমাদের জাহিদ শুভ, ওনারটা হয়েছে। তারপরে আমাদের মাহি অ্যান্সার করেছেন। তারপরে এখানে যারা যারা অ্যান্সার করছেন, আপনাদেরগুলো ভুল হোক, তারপরে অ্যান্সার করবেন। রাবিয়া খাতুন, আরেকজন বলছেন 30 দিন। তারপর হচ্ছে সুবর্ণ আক্তার, সেতু সরকার সঠিক হয়েছে। তারপর হচ্ছে হাওয়া আক্তার, একটা ভুল হয়েছে। তোহা জাহান, আপনারটা সঠিক হয়েছে। 10 দিন হচ্ছে রুশ বিপ্লব, সরি, হ্যাঁ রুশ বিপ্লব, আর 10 বছর হচ্ছে ফরাসি বিপ্লব। তো যারা যারা এই 10 বছর লিখেছেন তাদেরটা হয়েছে। তাহলে ফরাসি বিপ্লবের মেয়াদ ছিল 10 বছর। এই বিপ্লবটা একটা স্লোগান আছে, বিখ্যাত একটা স্লোগান আছে। হ্যাঁ, বিখ্যাত একটা স্লোগান রয়েছে, সেটা কি? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। তাহলে সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, এই স্লোগানের প্রণেতা ছিলেন জ্যাক রুশো। তার একটা বিখ্যাত বই আছে সমাজতন্ত্র, পুঁজিবাদের উপরে। বইটার নাম হলো দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এই যে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, এই বইটা কার? এই বিখ্যাত বইটি হচ্ছে জ্যাক রুশোর। ঠিক আছে, বিখ্যাত বইটা হচ্ছে জ্যাক রুশো। তো উনারই মূলত একটা স্লোগান, সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। প্রত্যেকটা বিপ্লবের আলাদা আলাদা স্লোগান থাকে। ঠিক আছে, তাহলে এই বিপ্লবের স্লোগান ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এটা হচ্ছে ফরাসি বিপ্লবের স্লোগান। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন 2 নং প্রশ্নটি। যদি 2 নং প্রশ্নটি আপনারা বুঝে থাকেন, আমি হচ্ছে 3 নং প্রশ্নে যাব। 3 নং প্রশ্নে যাব, আসি আমরা। 3 নং কি আসছে প্রশ্নটা দেখেন, প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। এটা কিন্তু 2012 সালে এসেছিল। ঠিক আছে, 2012 সালে এসেছিল এই প্রশ্নটা। আবার নিবন্ধনে, আবার এই প্রশ্নটা দেখা যাচ্ছে যে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতে এসেছে। আবার এই প্রশ্নটাই বিসিএস এ আসছে। ঠিক আছে, এই প্রশ্নটাই হচ্ছে আবার নিবন্ধনে এসেছে। তাহলে দেখেন কতগুলো পরীক্ষার মধ্যে এই প্রশ্নটা এসেছে। সুতরাং যে প্রশ্নগুলো বারবার আসে, এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে। এই জন্য আপনারা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো পড়বেন। তাহলে বলেন, বাঙালি নামের নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাঙালি নামের নদীটি, একটা নদী আছে বাঙালি নদী, দেখি বলেন তো। হ্যাঁ, আমাদের উজ্জ্বল মন্ডল অ্যান্সার করেছেন, শুভ অ্যান্সার করেছেন, সেতু সরকার, রাজিয়া সুলতানা, তারপরে মুস্তাফিজুর রহমান, রিপা অ্যান্সার করেছেন, ওহি নিশি অ্যান্সার করেছেন, আব্দুর রহিম, তারপরে হচ্ছে আমাদের আয়েশা সিদ্দিকা, হ্যাঁ, সানজিদা আক্তার অ্যান্সার করেছেন। তারপরে এখানে অ্যান্সার করেছেন দেখা যাচ্ছে যে সামিয়া ইসলাম, তারপর আফরুজা, থ্যাংক ইউ সো মাচ। তৌকির রহমান অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তার মানে বাঙালি নদীটি হচ্ছে এই বগুড়াতে অবস্থিত। নদ নদী কোথায় অবস্থিত, এগুলো পরীক্ষাতে আসে।
নদীর তীরে কোন শহরটি অবস্থিত, এগুলো আসে। নদীর নামে কোন কোন জেলা, এগুলো আসে। যেমন বাংলাদেশে একটি জেলা আছে নদীর নামে, সেটা কি বলেন তো? এই যে ফেনী নদীর নামে, ফেনী নদীর নামে ফেনী জেলা, তাই না? ফেনী নদীর নামে ফেনী জেলা। আবার ব্যক্তির নামে মানে নদীর নাম, একটা নদী আছে মানে রূপলাল সাহা। এই যে রূপলাল সাহা, রূপলাল সাহা এর নামে রূপসা নদী। ঠিক আছে, এর নামে হচ্ছে রূপসা নদী। রূপলাল সাহা এর নামে হচ্ছে রূপসা নদী। তো এরকম ব্যক্তির নামে আছে। আবার কোথায় কোথায় নদীর অবস্থান, যেমন বাংলাদেশে একটা নদী আছে ফকিন্নি নদী। বলেন তো এই ফকিন্নি নদী কোথায় অবস্থিত? ফকিন্নি নদীর অবস্থান, ফকিন্নি নদীর অবস্থান কোথায় অবস্থিত? কে বলতে পারবেন কোথায় ফকিন্নি নদীর অবস্থান? এটা কিন্তু একটা নদীর নাম। অনেকে ভাববে যে এটা মনে হয় আমি মজা করে বলতেছি, মজা করে না। ফকিন্নি একটা নদীর নাম। গাং কি বলে, গাং গাংখিয়াং নদীর নাম। ঠিক আছে, মহিলা একটা নদীর নাম। এগুলো পরীক্ষাতে আসে। তাইলে দেখি তৈয়ব আলী বলছে না, হয় নাই। আমাদের আনিশা তাবাসসুম বলছে ওনারটাও হয় নাই। দেখি তারপরে ফকিরনি, জি সেতু সরকার, ফকিরনি একটা নদীর নাম আছে তো। ফকিরনি যে নদীটি, এই নদীটা হচ্ছে রাজশাহীতে অবস্থিত। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করি কে কে রাজশাহী থেকে আমার ক্লাসটি দেখছেন, একজনও পাওয়া যাবে না যে না না আমি রাজশাহী না। ঠিক আছে, সে বললো আমি রংপুর, আমি বরিশাল থেকে দেখছি, রাজশাহী না। ঠিক আছে, অথচ রাজশাহীতে কিন্তু এই নদীটি, রাজশাহীতে কিন্তু এই নদীটি এই প্রথম শুনলেন, তাই না রিপা? এটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত একটি নদী, যেটা রাজশাহীতে অবস্থিত। বিশ্বাস না হইলে আপনি গুগলে সার্চ দেন, দেখেন যে ফকিন্নি নদীর অবস্থান কোথায়। এটা হচ্ছে রাজশাহীতে। আবার আমাদের চাঁদপুরে একটা নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে ধনাগুদা। তাইলে এই যে ধনাগুদা নদী, এই ধনাগুদা নদীর অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে আমাদের চাঁদপুরের মতলবে, মতলব। ঠিক আছে, বাংলাদেশের ডায়রিয়া হসপিটালের জন্য বিখ্যাত মতলব। তো এই মতলবে যে নদীটির অবস্থান, সেটার নাম হলো ধনাগোদা নদী। ঠিক আছে, ওখানে যাবেন, আপনারা ঘুরে আসবেন। অসাধারণ নদী। ব্রিজের উপরে দাঁড়াইলে আপনার কাছে ওয়াও লাগবে। মতলবের যে ব্রিজ, ওখান থেকে ধনাগোদা নদীর উপভোগ করতে খুব অসাধারণ। এত সুন্দর জেলায় ফকিন্নি নদী, জি নামের সাথে অনেক কিছু কাজের মিল নেই। খায় ভিক্ষা করে, নাম আব্দুল গনি। আচ্ছা, আব্দুল গনি শব্দের অর্থ হচ্ছে ধনী। তাহলে আপনি যদি ধনী হয়ে থাকেন, ভিক্ষা করেন কেন? মেয়ে দেখতে এমন কালোর কালো, নাম বিউটি। বুঝতে পেরেছেন? তারপর যে খিলক্ষেত, যায় কিন্তু খিল পাবেন না। নীলক্ষেত, নীল পাওয়া যায়? নীল পাওয়া যায় না। তাহলে নামের সাথে অনেক জায়গায় কিন্তু কাজের মিল নেই। তো এখন দেখেন, আমরা যেটা বললাম, এই যে বাঙালি নদী, এই নদীটার অবস্থান হচ্ছে বগুড়াতে। বগুড়াতে হলো বাঙালি নদীর অবস্থান। জব না পাওয়া পর্যন্ত আমরা সবাই ফইননি। কে বলছে আপনারা সবাই স্মার্ট? ফকিন্নি কেন হতে যাবেন? ওকে, এই প্রশ্নের পরে আমরা চলে আসলাম পরের প্রশ্নে। বলেন, কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা দেয়? কত বছর পর পর হেলির ধূমকেতু দেখা দেয়? দেখি, এটা প্রশ্ন করেন, এই প্রশ্নে অ্যান্সার করেন। তাহলে কে বলতে পারবেন? হেলির ধূমকেতু, হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? হেলির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়? বাহ, অনেকেই অ্যান্সার করেছেন, অনেকেই অ্যান্সার করেছেন।
আমাদের অনেকের ভুল হয়েছে, অনেকেরটা আবার সঠিক হচ্ছে। নো টেনশন। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা বুঝতে পেরেছি এটা অনেকেই পারেন, তাই না? ৭৬ বছর পর পর হেলির ধূমকেতু দেখা দেয়। ৭৬ বছর পর পর হেলির ধূমকেতু দেখা দেয়। ঠিক আছে, হেলির ধূমকেতু দেখা দেয় ৭৬ বছর পর পর। তাইলে বাংলাদেশে পরবর্তীতে যেমন ৮০ সালে দেখা গিয়েছিল, সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? সর্বশেষ দেখা যায় ১৯৮০ সালে। ঠিক আছে, তাইলে তাইলে বলেন, তাহলে পরবর্তী দেখা যাবে কত বছর পর? পরবর্তীতে দেখা যাবে ২০৬২ হয়। ২০৬২ বা ৬১ এরকম এরকম দেখা গিয়েছে। ৮৬-তে দেখা গিয়েছে, সরি, ১৯৮৬-তে দেখা গিয়েছে। আর বলা হয়েছে ৬১ বা ৬২-তে দেখা যেতে পারে। ঠিক আছে, দুইটা সালে দেয়া আছে, আমি চেক করেছি। ৬১ বা ৬২-তে, ৮৬-তে আর ২০৬১ অথবা ৬২ সালে হেলির ধূমকেতু দেখা যাবে। ঠিক আছে, তাহলে ৭৬ বছর পর পর এই হেলির ধূমকেতু দেখা যায়। ৭৬ বছর পর পর হেলির ধূমকেতু দেখা যায়। তাহলে ২০৬২ সালে দেখা যেতে পারে। সর্বপ্রথম দেখা, এর আগে কত সালে দেখা গিয়েছিল? ৮৬-র আগে ১৯১০-এ একবার দেখা গিয়েছিল। ঠিক আছে, তার পূর্বে ১৯১০ সালে দেখা গিয়েছিল। তাইলে এরপরে দেখা গিয়েছিল ৮৬-তে। আর যেটা আমরা দেখে যেতে পারবো কিনা জানি না, ২০৬১ বা ৬২ সালে হচ্ছে এই হেলির ধূমকেতু দেখা যাবে। তো এই হচ্ছে বিষয়টা। সারা জীবনে আর দেখা হলো না। ওকে, তাহলে এই হচ্ছে ৪ নং প্রশ্ন। ৫ নং প্রশ্নে আমরা দেখি প্রাথমিকে কি প্রশ্নটা এসেছে। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? আমি একটা নাম্বার আপনাদের শিওর করে দিচ্ছি, যেটা প্রাথমিকে আসবেই। সেটা হচ্ছে প্রাচীন বাংলার ইতিহাস। মনে রাখবেন, এই যে প্রাচীন বাংলার ইতিহাস, এখান থেকে আপনি প্রশ্ন পাবেন 100% শিওর। আমি 100% শিওর দিচ্ছি। মানে প্রাচীন বাংলার ইতিহাস থেকে একটা প্রশ্ন আপনার থাকবে থাকবে থাকবে। এখন প্রাচীন বাংলা বলতে কি বোঝায়? বাংলা নামের উৎপত্তি, জনপদ, রাজবংশ, তারপরে বাংলার যে প্রাচীন বইগুলো, ইতিহাস গ্রন্থগুলো, প্রাচীন লেখক অথবা সভ্যতা, এখান থেকে আপনার প্রশ্ন নিশ্চিত থাকেন আসবেই প্রাথমিকে। যারা প্রশ্ন বুঝতে পারছেন না কোথা থেকে আসবে, তাদের জন্য আজকের এই ক্লাসটি একটি মাইল ফলক হিসেবে থাকবে ইনশাল্লাহ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার কোনটা হবে? ৫ নং প্রশ্ন, মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা, গড়াই, মহানন্দা নাকি করতোয়া? তাহলে পদ্মা নদী হওয়ার প্রশ্নে আসে না, পদ্মা নদী হবে না, কারণ এটা হচ্ছে পশ্চিম দিকে। আর গড়াই নদীও হবে না, মহানন্দা, আচ্ছা মহানন্দ হবে না। তাইলে বাকি কোনটা হয়? আপনারা যেটা অ্যান্সার করেছেন, এই যে মোস্তাক ফারুক অ্যান্সার করেছেন, তারপরে মঞ্জেল মঞ্জেল হক, মাহবুব খাতুন, তারপরে রোজিনা ইসলাম, স্নেহা, আপনাদেরটা সঠিক হয়েছে। সোহেল রানারটা সঠিক হয়েছে। মাহিয়া মাহি সঠিক হয়েছে। রাকিবুল হাসান সঠিক হয়েছে। জমিউল ইসলাম, সঞ্জিদা আক্তার, তারপরে সিরাজুল ইসলাম সঠিক হয়েছে। আফরুজা বেগম, আফরুজা সঠিক হয়েছে। তার মানে আমরা দেখলাম যে আনোয়ার হোসেনেরটা সঠিক হয়েছে। এই প্রশ্নের একজনও ভুল অ্যান্সার করেননি। তার মানে এই প্রশ্নটা যে কতবার পরীক্ষায় এসছে, কতবার, এটা আসলে হিসাব নেই। তাহলে মহাস্থানগড় এটা মূলত পুন্ড্রের রাজধানী। তাহলে এটা কার রাজধানী বলেন তো? পুন্ড্রের
রাজধানী। তাহলে পুন্ড্রের রাজধানী হচ্ছে মহাস্থানগড়। তাহলে পুন্ডটা কি? পুন্ডটাই হচ্ছে বাংলার প্রাচীন জনপদ। বাংলার প্রাচীন জনপদ, যে 16টি জনপদ ছিল, এই 16টি জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন এটা হচ্ছে পুন্ড জনপদ। আরেকটা কথা বলে রাখি, এই যে 16টি জনপদ ছিল, 16টি জনপদ, এই 16টি জনপদকে একত্রিত করে বাঙ্গালা নাম রাখলেন কে? তাহলে একত্রিত করে বাঙ্গালা, এই যে বাঙ্গালা নামকরণ, তাহলে 16টি জনপদকে একত্রিত করে বাংলা নামকরণ করেন যিনি, তিনি হচ্ছেন বাঙালি জাতির প্রথম জনক সম্রাট ইলিয়াস শাহ। এই সেই সম্রাট ইলিয়াস, এই সেই সম্রাট ইলিয়াস শাহ, সম্রাট ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ, যিনি বাঙালি জাতির প্রথম জনক। এই কারণে ওনাকে বলা হয় বাঙালি জাতির প্রথম জনক। বাঙালি জাতির প্রথম জনক হিসেবে পরিচিত এই সম্রাট ইলিয়াস শাহ, যিনি 16টি জনপদকে, অর্থাৎ সব জনপদকে একত্রিত করে বাংলা নাম দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম এই প্রশ্নের অ্যান্সারটা অনেকেই পারছেন। সেতু, রিমজিম, নহিয়া, সামিয়া, তারপরে আমাদের রাদিয়া। ওকে, তাইলে এই মহাস্থানগড়েই আরেকটা জিনিস আবিষ্কার হয়েছিল, সেটা হচ্ছে প্রাচীন বাংলার লিপি আবিষ্কার হয়েছিল। তাইলে বাংলার প্রাচীন লিপি, বাংলার প্রাচীন লিপির আবিষ্কার, তাহলে বাংলার প্রাচীন লিপির আবিষ্কার কোথায় হয়েছিল? সেটা হচ্ছে মহাস্থানগড়ে আবিষ্কার হয়েছিল। বাংলার প্রাচীন লিপিটা আবিষ্কার হয়েছিল এই মহাস্থানগড়ে। এই কারণে দেখা যাচ্ছে যে মহাস্থানগড় অথবা পুন্ড্র, এখান থেকে প্রশ্ন আপনাদের থাকেই, সেটা বিসিএস হোক অথবা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষাতে দেখা যায় এখান থেকে একটা প্রশ্ন আপনাদের হয়। সেই জন্য আমি বলবো এই জনপদগুলোকে আপনি 100% গুরুত্ব দিয়ে আপনি শেষ করবেন। ঠিক আছে, জাহিদুল ইসলাম জিহাদ, তাহলে বলেন এই প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? ওকে, বুঝলে ডান লিখতে ভুলবেন না, হ্যাঁ, ডান অথবা নেক্সট লিখবেন, তাহলে আমি ধরে নিব যে আপনার পড়া শেষ, আমি পরের প্রশ্নে যেতে পারি। হয়েছে? জি, প্রাচীন লিপির আবিষ্কার হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্নে আসি। দেখেন এখানে আছে মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা রয়েছে। ঠিক আছে, বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা সংযোগ রয়েছে, যার 3 দিকে রয়েছে ভারত। এই যে ভারত, ভারত রয়েছে বাংলাদেশের 3 দিকে। ঠিক আছে, বাংলাদেশের 3 দিকেই হলো কে রয়েছে? ভারত। এই যে ভারত নামক রাষ্ট্রটি, এখানেও ভারত, এখানে ইন্ডিয়া, এখানে ভারত। ঠিক আছে, ভারত বা ইন্ডিয়া বাংলাদেশের 3 দিকে। আর এই যে দিকটা দেখেন, এই যে দিকটা কোন দিকে হয়? এই পাশটা হচ্ছে দক্ষিণ, কারণ এখানে রয়েছে কি? বে অফ বেঙ্গল। এই যে বে অফ বেঙ্গল। আর এই যে পাশটা, এই পাশটাতে রয়েছে হচ্ছে মিয়ানমার। ঠিক আছে, মিয়ানমার। তাইলে এখানে রয়েছে বাংলাদেশের দক্ষিণ, আর এই পাশটাতে রয়েছে বাংলাদেশের পূর্ব। তাহলে বলেন বাংলাদেশের অবস্থান কোন দিকে? মিয়ানমারের অবস্থান বাংলাদেশের কোন দিকে? হ্যাঁ, এটা দেখি, দক্ষিণ পূর্ব বলেছেন। তারপরে হ্যাঁ, খাইরুল আলম, রাজিয়া সুলতানা, শিরিন জামান, আপনাদেরগুলো হয়েছে। মুনিহা আপনারটা হয়েছে, স্নেহা আপনারটা হয়েছে, নদী আক্তার আপু আপনারটা হয়েছে, শরীফুল ইসলাম, তারপরে হচ্ছে মাহি, সিরাজ, তারপরে শূন্য চিরকুট, আপনাদেরগুলো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যারা দক্ষিণ পূর্ব দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে। ঠিক আছে, তাহলে দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে মিয়ানমার বাংলাদেশের অবস্থিত। বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে
দক্ষিণ পূর্ব দিকে হচ্ছে এই মিয়ানমারের অবস্থান রয়েছে। এই জন্য বললাম মানচিত্র পড়ার বিকল্প নেই, মানচিত্র ধরে ধরে পড়া। ঠিক আছে, আপনাদেরকে একটা মানচিত্রের কথা আমি বলবো, সেটা হচ্ছে আমার লেখা সোহেলস ম্যাপ। এটা সংগ্রহ করে নিয়েন, এটা অনেক কাজ দিবে আপনাদের। সোহেলস ম্যাপটা আপনারা একটু পড়ে নিবেন, সাধারণ জ্ঞান দিয়ে দিয়ে ওই ম্যাপটা তৈরি করা। আচ্ছা, তারপরে আসেন 7 নং প্রশ্ন। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে কোথায়? এটাও দেখেন প্রাথমিক পরীক্ষায় এসেছে। এই প্রশ্নটা 2012 সালের প্রশ্ন এবং পরবর্তীতে অনেকগুলো পরীক্ষাতে এসেছে। এই প্রশ্নটা 10 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, এই প্রশ্নটাই। তো এই জন্য এগুলো যেহেতু নদী থেকে একটা প্রশ্ন থাকে, নদ নদীগুলো মানচিত্র দিয়ে পড়তে হয়, না হয় মনে থাকবে না। পদ্মা নদী যমুনার সাথে মিলিত হয়েছে মুন্সিগঞ্জের নিকট, ভৈরবের নিকট, নাকি চাঁদপুরের নিকট, নাকি গোয়ালন্দের নিকট? তাইলে মুন্সিগঞ্জের নিকটে পদ্মার মিলন হয় নাই। ঠিক আছে, যমুনার সাথে মিলিত হয় নাই, তার মানে মুন্সিগঞ্জ কিন্তু হবে না। এই যে আমাদের শাহিন, আব্দুল কাদির, হাফিজুর রহমান, তারপরে হচ্ছে জমিউল, তারপর হচ্ছে সেতু সরকার সঠিক বলেছেন। তাহলে ভৈরব যারা দিয়েছেন তাদেরটা কিন্তু হয়নি। সামিয়া ইসলাম, হ্যাঁ আপনারটা হয়েছে, আপনাদেরগুলো হয়েছে। তারপর হচ্ছে শফিউল ইসলাম, সাইফুল ইসলাম, নহিয়া ইসলাম, আপনারটা হয়েছে। তাহলে যারা চাঁদপুরের নিকট দিয়েছেন, চাঁদপুরের নিকট পদ্মা মিলিত হয়েছে মেঘনার সাথে, সুতরাং ওটাও উত্তর হবে না। আপনারা যারা দিয়েছেন আর কি, এদেরটা হয় না। শুধু শিরিন জামান সহ অনেকের উত্তরগুলো হয়েছে, যেটা হলো গোয়ালন্দের কাছে, গোয়ালন্দ। তাহলে গোয়ালন্দের কাছে পদ্মা, এই পাশ থেকে এসেছে পদ্মা, এই পাশ থেকে এসেছে যমুনা। তাইলে দেখেন এই যে পদ্মা আর এই পাশ থেকে এসেছে কে? যমুনা। তাহলে পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে, পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে যে জায়গাটাতে, সেটা হচ্ছে গোয়ালন্দ। আচ্ছা, এই গোয়ালন্দ একটা উপজেলার নাম। এটা কার উপজেলা? এটা হচ্ছে রাজবাড়ী। ঠিক আছে, এটা হচ্ছে রাজবাড়ী জেলার, রাজবাড়ী। আমি রাজবাড়ীতে গিয়েছিলাম, অনেক সুন্দর একটা জেলা, মানুষগুলো অসাধারণ। তো এই যে রাজবাড়ী গোয়ালন্দের কাছে পদ্মা যমুনার সাথে মিলিত হয়েছে। যমুনা নদীটা মূলত উৎপত্তি হয়েছে এই ব্রহ্মপুত্র নদের নাম অনুযায়ী, ব্রহ্মপুত্র নদ থেকে। ব্রহ্মপুত্র নদটা মূলত চীনের তিব্বত থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কিন্তু 1787 সালে এখানে একটা ভূমিকম্প হয়। ঠিক আছে, এখানে একটা ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্রের জল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, ফেলে নতুন আরেকটা জলধারা তৈরি করে। এই নতুন জলধারার নামই হলো যমুনা। এই জন্য আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, ভূমিকম্পের ফলে সৃষ্ট নদীর নাম কি? এটা হচ্ছে যমুনা। তাহলে যদি পরীক্ষাতে আসে, এটা কিন্তু এবার আসার সম্ভাবনা আমার 99%। তাহলে বলেন, ভূমিকম্পের ফলে, ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী, সৃষ্ট নদী, ঠিক আছে, এটা হচ্ছে যমুনা। এটা সৃষ্টি হয়েছে ব্রহ্মপুত্র থেকে। অথবা অথবা যদি এরকম প্রশ্ন আসে, বাংলাদেশের নবীনতম নদী কোনটি? তাহলে নবীনতম নদী যদি বলা হয়, তাও হবে এই যমুনা। ঠিক আছে, বাংলাদেশের নবীনতম নদী অথবা ভূমিকম্পের ফলে সৃষ্ট নদী, এটার নাম হলো যমুনা। কোথায় ভূমিকম্প হয়েছে? ব্রহ্মপুত্র নদে। এই নদীটা ময়মনসিংহের ভিতর দিয়ে প্রবাহিত ছিল, উত্তর দক্ষিণ দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত ছিল। কিন্তু 1727 সালে ভূমিকম্পের কারণে এই ব্রহ্মপুত্র জল ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে, হারিয়ে নতুন যে জলধারা তৈরি করেছে, তার নামই হচ্ছে আজকের যমুনা। এই যমুনাটা মিলিত হয়েছে যে জেলাতে, রাজবাড়ী জেলাতে, যে উপজেলাতে, সেটা হচ্ছে গোয়ালন্দে। সুতরাং সঠিক অ্যান্সার হচ্ছে গোয়ালন্দের নিকট, রাজবাড়ী গোয়ালন্দের নিকট এই যমুনা পদ্মার সাথে মিলিত হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরের প্রশ্নে আমরা দেখব, এর পরের প্রশ্নে আমরা যাব। বলেন, এতটুকু কি হয়েছে আপনাদের? এতটুকু হয়েছে?
তারপরে দেখেন 8 নং প্রশ্ন, ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে। এই প্রশ্নটা দেখেন প্রাথমিকে এসেছে, এই প্রশ্নটাও কিন্তু প্রাথমিকে এসেছে। তো ইংলিশ চ্যানেল সংযুক্ত, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে এটা সংযুক্ত করেছে। ঠিক আছে, তাইলে স্যার আপনি কমেন্ট করলে নিজেকে নায়িকা নায়িকা মনে হয়। হ্যাঁ জি, থ্যাংক ইউ। আসলে আপনার নায়িকা, সবাই নায়ক এবং সবাই নায়িকা। ঠিক আছে, নায়ক নায়িকা ততদিন পর্যন্ত মানে হিট থাকে যতদিন না পর্যন্ত এই আনম্যারিড থাকে। এই জন্য দেখেন না, বিয়ে করার পরও প্রকাশ করতে চায় না। ঠিক আছে, সন্তান হয়ে যায় তারপরে প্রকাশ করতে চায় না যে আপনি বিয়ে করেছেন। তা মানে যদি এটা জেনে যায় তার নাকি ডিমান্ড কমে যাবে। ঠিক আছে, এই ধরনের একটা মিথ আছে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, আপনারা যেহেতু চাকরি পান না, সুতরাং আপনারা নায়ক নায়িকা, চাকরি না পাওয়া পর্যন্ত আপনারা নায়ক এবং নায়িকা। তো আটলান্টিক প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে, এটা ভুল। ইংলিশ চ্যানেল কিন্তু যুক্ত করেছে উত্তর মহাসাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে। উত্তর সাগরের সাথে আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এই ইংলিশ চ্যানেল, আর ফ্রান্স থেকে ব্রিটেনকে পৃথক করেছে। ঠিক আছে, আমি ভিলেন, জি আপনি ভিলেন। তাহলে আমরা দেখলাম ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে উত্তর সাগরকে আটলান্টিক মহাসাগরের সাথে। উত্তর সাগর বলতে উত্তর মহাসাগর। পৃথিবীতে তো 5টি মহাসাগর আছে, তাই না? তাইলে মহাসাগর কয়টি? মহাসাগর হচ্ছে 5টি। 5টি মহাসাগরের মধ্যে একটার নাম হচ্ছে প্রশান্ত, আরেকটার নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর, আরেকটির নাম হচ্ছে ভারত মহাসাগর, আরেকটির নাম হলো দক্ষিণ মহাসাগর, আর সর্বশেষ ক্ষুদ্রতম মহাসাগর এটা হলো উত্তর মহাসাগর। এই যে 5টি মহাসাগর, এই 5টি মহাসাগরের মানে একটি হচ্ছে উত্তর মহাসাগর, যার সাথে এই ইংলিশ চ্যানেল এর মাধ্যমে আটলান্টিককে সংযুক্ত করা হয়েছে। আচ্ছা, তারপরের প্রশ্ন আমরা একটু দেখি। এখানে বলা আছে গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? গ্রেট ব্যারিয়ার রিফ, আচ্ছা এটা মূলত হচ্ছে এটা প্রবাল দ্বীপ বা প্রবাল প্রাচীর। গ্রেট ব্যারিয়ার রিফ মানে হচ্ছে বৃহৎ প্রবাল প্রাচীর। ঠিক আছে, বৃহৎ প্রবাল প্রাচীর। তাহলে বলেন তো এটা কোথায় অবস্থিত? বৃহৎ প্রবাল প্রাচীর প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, নাকি পারস্য মহাসাগরে? তবে এরকম বড় প্রবাল প্রাচীর পারস্য মহাসাগরে নেই, এটা আমরা নিশ্চিত। ঠিক আছে, পারস্য মহাসাগরে কিন্তু এটা নেই। তাহলে এটা কি ভারত মহাসাগরে? না, ভারত মহাসাগরে এই গ্রেট ব্যারিয়ার রিফ নামে এরকম কোনো প্রাচীর নেই। তার মানে ভারত মহাসাগরে হচ্ছে না। তাহলে সেটা কি আটলান্টিক মহাসাগরে? না, উত্তর কিন্তু আটলান্টিক মহাসাগরেও নয়। তাহলে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। এই যে গ্রেট ব্যারিয়ার রিফ, এটার অবস্থান কোথায়? মনে রাখবেন, এটার অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়াতে। এটার অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়া। গ্রেট ব্যারিয়ার রিফ এটার অবস্থান হচ্ছে অস্ট্রেলিয়াতে। আর বাংলাদেশে এরকম একটা রিফ আছে, বাংলাদেশের একমাত্র বিডি মানে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, বলেন তো কোনটা? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যদি বলা হয় তাহলে তাহলে সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপ। সেটা হবে এই যে সেন্ট মার্টিন দ্বীপ, এটা হলো বঙ্গোপসাগরে অবস্থিত। ঠিক আছে, বঙ্গোপসাগরে অবস্থিত সেন্ট মার্টিন, এটাও একটা প্রবাল দ্বীপ। বাংলাদেশের একটাই আছে প্রবাল দিয়ে তৈরিকৃত দ্বীপ। ওকে, তাহলে আমরা 9 নম্বর প্রশ্নটা কি বুঝতে পেরেছি? আপনাদের যে ক্লাসগুলো আমরা এখানে নিচ্ছি, একটু ঘোষণা দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা প্রাইমারি ফ্রি কোর্স করাচ্ছি, একবার প্রাইমারি ফুল কোর্স। এটা আমাদের এই সাইদুল স্যারের পেজের মধ্যে হয়। সাধারণ জ্ঞানটা আমি নেই, ইংলিশটা সাইদুল স্যার নিজেই নেন, তারপরে সাধারণ ম্যাথমেটিক্স আছে, এখানে বাংলা আছে। আমাদের স্যারেরা অলরেডি অনেকেই ক্লাসগুলো করেছেন। ঠিক আছে, কেমন ক্লাস নেই আপনাদের বলেন তো? ক্লাসগুলো কি ঠিক আছে কিনা, নাকি এটা বলবেন যে
নাকি বলবেন যে এগুলো আসলে ক্লাস না, ফ্রি ক্লাস করায়, এটার মান নাই? ঠিক আছে, আপনাদের যে ক্লাসগুলো আমরা করাচ্ছি ক্লাসগুলো কি ঠিক আছে? আপনাদের কিন্তু ফ্রিতে করাচ্ছি, হ্যাঁ, সাধারণ জ্ঞানের যে ক্লাসগুলো, ইংলিশের ক্লাসগুলো, তারপরে আমাদের যে ম্যাথের ক্লাসগুলো, এগুলা কিন্তু ফ্রি বলে ফ্রি মতো করাই না। আমরা মনে করি যে আপনারা ভর্তি হয়েছেন এরকম ভাবে আমরা গুরুত্ব দিয়ে করাই। প্রত্যেকটা ভাই বোনকে আমরা যত্ন করার চেষ্টা করি। ঠিক আছে, যদি কোনো প্রকার আমাদের সার্ভিসে ঘাটতি হয় অবশ্যই বলবেন। আচ্ছা, তাইলে পরের প্রশ্নে আসি আমরা। পরের প্রশ্নে কি আছে? সিম এর পূর্ণরূপ কি? এটা গুগলে সার্চ দিলে অবশ্যই বের হয়ে যায়। তো গুগলে সার্চ দিবেন নাকি এমনিতেই পারবেন? হ্যাঁ, সিম, আপনারা যে সিম দিয়ে হচ্ছে কথা বলেন একজন আরেকজনের সাথে। আহ আচ্ছা, এখন দেখেন। আচ্ছা, স্টপ আইডেন্টিটি মডিউল, এটা হবে না। ঠিক আছে, তারপরে স্মল ইনিশিয়েটিভ মডিউল, এটাও কিন্তু হচ্ছে না। তারপরে তারপরে দেখি আপনার বউয়ের কি বলছেন। আচ্ছা, আপনাকে ঝগড়া করতেছেন? আচ্ছা, হেয়া ইসলাম, উম্মে তোহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনাদের যে কমেন্টসগুলো, এই কারণেই কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে মজা পাই। তারপর সিঙ্গেল ইন্টেন্সিভ মডিউল, এটা হচ্ছে না, তাহলে সঠিক অ্যান্সার হবে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এটাই হচ্ছে সিম এর পূর্ণরূপ। সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। এটা মুখস্থ করে রাখেন, বানানটাও আসতে পারে। সাবস্ক্রাইব বানান যখন দিবে তখন অনেকে পারে না। সাবস্ক্রাইব, তাহলে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, এটাই হচ্ছে সিম এর পূর্ণরূপ। আচ্ছা, ওকে, সাগর সঠিক বলেছেন। শরীফুল ইসলাম আপনারটাও হয়েছে। সঞ্জিদা, জাহিদ হাসান, থ্যাংক ইউ সো মাচ। তিলোত্তমা খান, তারপরে খায়রুল আলম, তারপরে হচ্ছে ফাউজিয়া জান্নাত বিথি, তাবাসসুম, আপনাদেরগুলো হয়েছে। জমিউল ইসলাম সঠিক বলেছেন, থ্যাংক ইউ। তার মানে অনেকের তিতলি, এই তিতলি কিন্তু একটা ঘূর্ণিঝড়ের নাম ছিল নাকি, তিকলি। তারপরে রাজ, ঐশানী দেবী সঠিক বলেছেন। পাপিয়া সঠিক বলেছেন। আচ্ছা, তাহলে পরের প্রশ্নে আসি। পরের প্রশ্ন দেখেন তো, 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? এটা দেখেন প্রাথমিকে এসেছে এই প্রশ্নটা। 1 নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার? 2.258 নাকি 2.852 নাকি 1.852 নাকি 2.871 মাইল? বলেন এটা কোনটা হবে? স্যার আমার কমেন্ট কি সামনে যায় না? জি, মুক্তাদির যাচ্ছে তো। তাহলে বলেন এই প্রশ্নের সঠিক অ্যান্সার। সোহেল রানা, আপনি অ্যান্সার করেছেন কিন্তু হয়নি। আমাদের রাজিয়া সুলতানা অ্যান্সার করার চেষ্টা করেছেন, হয়নি। তারপর মোহাম্মদ সোহাগ অ্যান্সার করেছেন, হয়নি। হ্যাঁ, ইয়েস, শুভ আপনারটা হয়েছে। তারপরে সেতু সরকার আপনারটাও হয়েছে। সিরাজুল ইসলাম হয়েছে। নাফিস আপনাদেরগুলো হয়েছে। স্যার আমিও আছি। মুজাহিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। তারপরে মুস্তাফিজুর রহমান, ফানি, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যেটা, সেটা হচ্ছে 1.852 কিলোমিটার, তাই না? 1.852 কিলোমিটার, এটাই হচ্ছে 1 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল। আর এটা সাধারণত নৌপথ এবং আকাশপথের সীমানা মাপতে ব্যবহৃত হয়। তাইলে 1.852 কিলোমিটার নৌপথ ও আকাশপথের দূরত্ব মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? নটিক্যালটা সাধারণত নৌপথ ও আকাশপথের দূরত্ব মাপতে নটিক্যাল ব্যবহার করা হয়। নটিক্যাল ব্যবহার করা হয়। যেমন পরীক্ষাতে আসে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত?
তাহলে বলেন তো বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা এটা হলো 200 নটিক্যাল মাইল। তারপরে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা, বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত? 12 নটিক্যাল মাইল। তারপরে আসে বাংলাদেশের মহীসোপান কত, তাই না? বাংলাদেশের মহীসোপান কত বলেন তো? 354 নটিক্যাল মাইল। ঠিক আছে, এগুলো পরীক্ষাতে আসে, এই জন্য এগুলো মুখস্থ করতে হয়। এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, এই জন্য আপনারা এগুলো মুখস্থ রাখতে হবে। প্রচুর পরিমাণ প্রশ্ন এই নটিক্যাল থেকে আসে। আচ্ছা, হর্টিকালচার কেন? হর্টিকালচার ওটা উদ্যান পালন বিদ্যা, ওটা আরেকটা। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে পরের প্রশ্ন এটা যদি হয়ে থাকে লেখেন নেক্সট। আলহামদুলিল্লাহ, নেক্সট। তাহলে নেক্সট লিখেন তো। তিতলি, আব্দুর রাজ্জাক, রাজি। তারপরে মহীসোপান বলছেন 350, এটা ভুল, 354 নটিক্যাল হবে। লাবিবা, তারপরে হচ্ছে মিষ্টি, তারপরে সোহেল রানা, ইয়াসিন আরাফাত, সোহেল রানা আমার মিতা, রোজিনা ইসলাম, ওবায়দুর রহমান, আপনাদেরগুলো সঠিক হচ্ছে। অবনী ইসলাম, সুমি সঠিক হয়েছে। রাজ, তারপর আয়েশা খাতুন আজকে কি কম কমেন্টস করেছেন? আপনি তো প্রচুর কমেন্টস করেন। তারপরে দিদার তালুকদার, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তাহলে পরের প্রশ্নে আসি আমরা। দেখেন, বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে? অর্থাৎ অর্থ মন্ত্রণালয় কোন বিভাগটা এই যে বৈদেশিক অর্থ সংক্রান্ত বিষয়াদির মানে খোঁজ খবর রাখেন বা বাজেট দেন অথবা তদন্ত করেন, কোন বিভাগটা? এটা আসে পরীক্ষাতে। পরিকল্পনা বিভাগ, নাকি অর্থ বিভাগ, নাকি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, নাকি অভ্যন্তরীণ সম্পদ বিভাগ? এগুলা কিন্তু পরীক্ষাতে ধরে। তো একটু বলে রাখি, এই প্রশ্নের অ্যান্সারটা করতে হলে অবশ্যই আপনাকে জানাশোনা লাগবে, আদারওয়াইজ এই প্রশ্নের অ্যান্সার করা যাবে না। এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা আপনারা অনেকে অ্যান্সার অলরেডি করে ফেলেছেন, কিন্তু এটা আসলে আপনারা যেটা করতেছে এটা কিন্তু অনেকেরটা হয়নি। এটা হবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ হবে। কারণ কি? কারণ অর্থ মন্ত্রণালয় 4 ভাগে বিভক্ত। মনে রাখবেন, এই যে অর্থ মন্ত্রণালয়, একটা মন্ত্রণালয় আছেন, অর্থ মন্ত্রণালয় 4 ভাগে বিভক্ত। তাহলে অর্থ মন্ত্রণালয় কিন্তু 4 ভাগে বিভক্ত হয়েছে। যেমন একটা আছে আপনার অর্থ বিভাগ, ঠিক আছে? একটা হলো আপনার অর্থ বিভাগ, তারপরে আরেকটা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, 2 নম্বরে হবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, এ একটা রয়েছে। তারপরে রয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, 3 নম্বরে হচ্ছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। তাহলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। আর একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আরেকটা, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই 4টা বিভাগ অর্থ মন্ত্রণালয়ের অধীনে। তাহলে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। এই 4টি বিভাগ মূলত অর্থ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অধীনে মোট 4টি বিভাগ রয়েছে। তাহলে কি কি? অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ,
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, আর একটা হচ্ছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। তাহলে এই অভ্যন্তরীণ যে সম্পদ বিভাগ, তাদের কাজ কি? বৈদেশিক অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করে। ঠিক আছে, এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই জন্য স্ক্রিনশট দিয়ে ফেলেন। যদি স্ক্রিনশট হয়ে থাকে লিখে ফেলেন ডান, এটা মুখস্থ করে ফেলবেন। পরীক্ষাতে আপনি পাবেন। এই সকল জায়গা থেকে যখন প্রশ্ন করা হয়, অনেকে আর উত্তর দিতে পারে না, কারণ জিনিসটা কঠিন। যদি বলা হয় যে অর্থ মন্ত্রণালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, তখন কিন্তু কঠিন হয়ে যায়। তাই অল্প অল্প করে পড়া কমিয়ে ফেলেন। আজকে শিখেন অর্থ মন্ত্রণালয়কে 4 ভাগে ভাগ করা হয়েছে। আপনি রাজনীতি করতে গেলেও তো এগুলো লাগবে। রাজনীতি করবেন অথচ এগুলো জানবেন না, তাহলে হবে না, জানতে হবে আপনাকে। আচ্ছা, তাইলে পরের প্রশ্ন হচ্ছে ওআইসির প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটাও দেখেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষাতে এসেছে। ওআইসি ওআইসি এর প্রধান কার্যালয় এটা কি জেদ্দা, রিয়াদ, তেহরান নাকি কায়রোতে রয়েছে? তাইলে মুসলিম বিশ্বের সবচেয়ে বড়, বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় যে জোট, তার নাম হচ্ছে ওআইসি, যার ফুল মিনিং হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। আগে নাম ছিল কনফারেন্স, কিন্তু 2011 সালে এটা নাম চেঞ্জ করে রাখা হয়েছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। তো এটি এটি মূলত প্রতিষ্ঠা হয়েছিল 1969 সালে। এটা কেন প্রতিষ্ঠা হয়েছিল? এটা হচ্ছে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মুসলিম বিশ্বের নিরীহ নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই ওআইসি গঠিত হয়েছিল 1969-এ। তো এটা সদর দপ্তরটা করা হয়েছিল বিশ্বের বিখ্যাত একটি দেশে। ওই দেশটার নাম কি? সৌদি আরব। তবে সৌদি আরবের শহর কিন্তু কায়রো না। কায়রো হচ্ছে মিশরের শহর, তেহরান হচ্ছে ইরানের শহর, রিয়াদ কিন্তু সৌদি আরবের শহর ঠিক আছে, কিন্তু ওআইসি সদর কিন্তু রিয়াদে না। ঠিক আছে, তাইলে সঠিক অ্যান্সার হবে জেদ্দা। সুমাইয়া আক্তার, জাহিদ ইসলাম তিতলি, আমাদের শাহ আলম, এই যে উর্মি বিশ্বাস, আপনাদের গুলো হয়েছে। তারপরে আফরুজা আপু, তারপরে সাগর, আমাদের ওবায়দুর রহমান, ফারহাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এই যে ওআইসি এর ফুল মিনিং, ওআইসি এর সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে। ওআইসি এর সদস্য কয়টি পরীক্ষাতে আসে? ওআইসি সদস্য হচ্ছে 57টি। আচ্ছা, এই প্রশ্নগুলো যে শুধু প্রাথমিকের জন্য তা নয়, এটা খাদ্য মন্ত্রণালয়ের জন্য, 10 থেকে 20তম গ্রেডের যে কোনো পরীক্ষার জন্য, এটা আবার 19তম নিবন্ধনের জন্য, সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ওআইসির ভাষা কয়টি? মনে রাখবেন ওআইসির অফিসিয়ালি ভাষা হচ্ছে 3টি। ঠিক আছে, 3টি কি কি? যেমন ইংরেজি, তারপর হচ্ছে ফ্রেঞ্চ, হ্যাঁ, তারপরে হচ্ছে আরবি। এই 3টা হচ্ছে ওআইসির অফিসিয়ালি ভাষা, ইংরেজি, ফ্রেঞ্চ ও আরবি। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে বিষয়গুলো আপনাদের ধরে ধরে পড়াটা খুব জরুরি। সংস্থা সদর দপ্তর থেকে আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। যেমন এই যে এতগুলো প্রশ্ন পড়েছি, ধরুন এই সবগুলো প্রশ্নের মধ্যে যদি বলা হয় সোহেল ভাইয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনটি, আমি বলবো এই 14 নং প্রশ্নটি। 14 নং প্রশ্নটি এত গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে আপনার সমসাময়িক বিষয় এবং বর্তমানে ভাইরাল ইস্যু। এআই, এগুলো হচ্ছে খুবই ভাইরাল ইস্যু। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? 4IR মানে 4 ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, নাকি ডিজিটাল ডিভাইস, নাকি ক্লাউড সার্ভার যেটা, নাকি সবগুলোই? তাহলে বলেন তো, এই প্রশ্নের অ্যান্সার যারা পারবেন তাদেরকে আমি মন থেকে আমি দোয়া করব। আর 2 নাম্বার হচ্ছে আমি ধরে নিব যে আপনার প্রিপারেশন খুব ভালো। ঠিক আছে, আপনি আশা রাখতে পারেন সামনে যতগুলো চাকরির পরীক্ষা দিবেন প্রত্যেকটা পরীক্ষাতে অন্তত সাধারণ জ্ঞান পাঠে আপনাকে কেউ নাম্বার কমিয়ে দিবে না, আপনাকে মানে বাড়িয়ে দিতে হবে, কারণ আপনার উত্তরগুলো সঠিক হবে বলে। দেখি অ্যান্সার করেন তো। আচ্ছা, এখানে অ্যান্সার করেছেন আমাদের
ওবায়দুর রহমান অনেকে অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। সিনথি ইসলাম সুরভি অ্যান্সার করেছেন, তারপরে মোহাম্মদ সোহাগ অ্যান্সার করেছেন, আনোয়ার হোসেন অ্যান্সার করেছেন, তারপরে এখানে অ্যান্সার করেছেন শাহেদ, মাহবুবুর রহমান অ্যান্সার করেছেন, ওসমান গনি অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আপনারা যে পড়াশোনা করেন এটা বোঝা যায়। মর্নিং শোজ দ্য ডে, প্রভাতে বলে দেয় দিনটা কেমন যাবে। চাকরির পরীক্ষাগুলো খুবই প্রতিযোগিতা। এই যে গতকাল 46তম বিসিএস এর রেজাল্ট হয়েছে, দেখেছেন কি পরিমাণ প্রতিযোগিতা। কোথায় 21,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আর টিকিয়েছে মাত্র 4,000, লোক নিবে 3500, 500 বাদ যাবে মাত্র। কথা বুঝাতে পেরেছি? তার মানে আমার মনে হচ্ছে বাদও দিবে না, সবাইকে নিয়ে নিবে। মানে এত পরিমাণ মানে কন্টেস্ট হয়। এই জন্য প্রতিযোগিতা যেহেতু বেশি, আপনাকে ধারালো হতে হবে, আপনাকে এমনভাবে নিজেকে তৈরি করতে হবে। বাংলায়, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোনো বিষয় আপনাকে গ্যাপ রাখা যাবে না। তবে ইংরেজি এবং গণিত এই দুইটার উপর নির্ভর করে আপনার চাকরি, আর ভাইভাতে হচ্ছে নির্ভর করে হচ্ছে সাধারণ জ্ঞান। ঠিক আছে, এগুলা খেয়াল রাখবেন। তাহলে এই প্রশ্নের অ্যান্সার সঠিক হচ্ছে সবগুলোই, যারা দিয়েছেন তাদেরটা হয়েছে, সবগুলোই হবে। এই প্রশ্নের অ্যান্সার সবগুলো যারা যারা দিয়েছেন তাদেরটাই সঠিক হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আসেন, বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে? বাংলাদেশের মহাকাশ গবেষণা গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীনে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। অনেকের কাছে এটা সঠিক মনে হতে পারে, এই কারণে যেহেতু গবেষণা দূর অনুধাবন কেন্দ্র, মনে হচ্ছে এগুলো তথ্য সম্পর্কীয়, কিন্তু আপনার ধারণাটা ভুল। তারপরে অনেকে মনে করতে পারে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যেহেতু দূর অনুধাবন আছে তার মানে হচ্ছে টেলিযোগাযোগ, এরকম কিছু একটা হতে পারে। আপনার ধারণাটাও কিন্তু ভুল হয়েছে। অনেকে চিন্তা করতে পারেন যেহেতু মহাকাশ নিয়ে গবেষণা করে, তাহলে বিজ্ঞান অথবা প্রযুক্তি এগুলোর সাথে তো যায়। আপনার ধারণাটা আবারও ভুল। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? এটা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হচ্ছে আপনার উত্তর সঠিক। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনেই এই স্পারসো বা গবেষণা, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কেন্দ্রটি। আচ্ছা, তাহলে এভাবে দেখলাম আমরা অনেকগুলো প্রশ্ন এতক্ষণ পর্যন্ত সলভ করেছি। এটা শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা যারা হচ্ছে বেকার। এবার বলেন ক্লাস কি ঠিক ছিল? ক্লাস কেমন ছিল? এটা আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, কারণ আপনাদের ক্লাসের উপরেই, আপনাদের কমেন্টের উপরে, আপনাদের উৎসাহের উপরে নির্ভর করে আমাদের পরবর্তী ক্লাসটি। ঠিক আছে, ক্লাস কেমন ছিল? যদি এখান থেকে প্রশ্ন আসে, ইনশাল্লাহ আপনারা কি পারবেন না? ইনশাল্লাহ আপনারা হচ্ছে পারবেন। আরেকটা বিষয় একটু সুখবর দিয়ে রাখি, যদি আপনাদের চাকরি পেতে হয়, চাকরির বাজারে আপনি যদি এগিয়ে থাকতে চান, ইংরেজির বিকল্প নেই। এই জন্য ইংরেজি এমন একটা সাবজেক্ট, এটা শুধু যে চাকরির পরীক্ষার জন্য তা নয়, এটা অ্যাডমিশনেও লাগে, আইল টেস্ট করতে লাগে, জিআরই জিমেটের মধ্যে লাগে, আবার স্পোকেন করতে গেলে, অথবা আপনি বিদেশ গিয়ে গিয়ে ইনকাম করতে চান, সেখানেও কিন্তু ইংরেজি লাগে। এই ইংরেজিতে বেসিক দুর্বলতা আছে যাদের যাদের, তারা লিখেন যে ইয়েস আমার দুর্বলতা আছে। ঠিক আছে, আপনাদের জন্য আমাদের কিছু করণীয় আছে। আমরা যেহেতু এখানে কোর্স করাই, আমাদের এখানে যেহেতু দক্ষ শিক্ষক প্যানেল আছে, আশা করি যে আপনাদের ইংলিশের যে সমস্যা আছে এটা আমরা সমাধান দিতে পারবো ইনশাল্লাহ, যদি আমাদের সাথে থাকেন। আমরা আপনাদেরকে একবারে বেসিক থেকে ইংরেজি শিখাবো, একদম বেসিক থেকে। বলা চলে যে ABCDEFG এখান থেকে শুরু করব। ঠিক আছে, আপনাকে একবারে বেসিক থেকে গ্রামার ধরে ধরে, ওয়ার্ড মিনিং, স্পেলিং, এগুলা ধরে ধরে আপনাকে আমরা শিখাবো ইনশাল্লাহ। যদি আপনি শিখতে চান, আমাদের এখানে একটা কোর্স আছে, যে কোর্সটা হচ্ছে অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স। এটা একটা নতুন ব্যাচ আমরা চালু করেছি। পূর্বেও আরেকটা ব্যাচ ছিল যেখানে 9,000 উপর স্টুডেন্ট এখানে ভর্তি হয়েছে। আমাদেরকে বলেছে যে এই কোর্সটা তাদের খুবই গুরুত্ব, তাদের কাছে খুবই উপকার হয়েছে, এবং তারা আগে যা জানতো না এই কোর্সটার মধ্যে তারা পেয়েছে। এটা মূলত হচ্ছে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যদি আপনি পরীক্ষা দিতে চান, অথবা যে কোনো চাকরি পরীক্ষায় বসতে চান, তাহলে অবশ্যই ইংলিশ ফাউন্ডেশন কোর্সটা আপনার জন্য। ইংলিশ এটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স। এই ফাউন্ডেশন কোর্সে
পরিচিতিটা হচ্ছে আমরা একটু জানিয়ে দিই আপনাদেরকে। এটা হলো অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার কোর্স, যেখানে 1500 টাকা নির্ধারণ করেছি আমরা। তবে এখানে ভর্তি হওয়া মাত্রই আগের ব্যাচে 70টি ক্লাস পাবেন। আগের আমরা ভর্তি করেছি প্রায় 9000 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছিল, সেখানে 70টি ক্লাস আছে, এবং নতুন করে যারা ভর্তি হবেন তাদের জন্য আরো 70টি, এই টোটাল 140টি রেকর্ড ক্লাস আপনি ভর্তি হওয়ার পরে আপনি পেয়ে যাবেন। আমরা একটা গ্রুপের মধ্যে আপনাকে অ্যাড দিব, যেখানে প্রতিটা ক্লাস রেকর্ড থাকবে ইংলিশের। যে কোনো সময় আপনি টেনে টেনে স্টপ করে করে পজ নিয়ে নিয়ে আপনি দেখতে পারবেন। প্রতিটা ক্লাসের উপরে আমরা আবার পরীক্ষা নিই, প্রতিটা পরীক্ষা নেই আমরা। আর আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান এই ইংলিশ কোর্সে, অল জব প্লাস অল অ্যাডমিশন ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্সে, এই কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের এখানে ফি নির্ধারণ করা হয়েছে 1500 টাকা। কিন্তু আমাদের বেকার ভাই বোন যারা আছেন তাদের কথা চিন্তা করে এখন আমরা 1500 টাকা নিব না, লাইভ চলাকালীন সময়ে 750 টাকা, এটা যদিও ঘোষণা করেছে। আমি সাইদুল স্যারের সাথে কথা বলেছি, ওনাকে রিকোয়েস্ট করেছি যে এটা আরো কমানো যায় কিনা। উনি আরো কমিয়েছেন, বলছেন যে ঠিক আছে, যারা লাইভে ভর্তি হবে তাদের জন্য হচ্ছে 699 টাকা আজকে নেন। এটা মূলত হচ্ছে অফার। এই অফারটা কিন্তু সব সময়ের জন্য না, এটা হচ্ছে যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছেন তাদের জন্য। যারা ভর্তি হবেন তারা হচ্ছে 01767 265758 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে স্ক্রিনশট রেখে দিবেন, গ্রুপে দিয়ে দেন। আপনার লিখে দিবেন হচ্ছে পেমেন্ট নাম, এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন তার লাস্ট থ্রি ডিজিটটা আপনি হচ্ছে বলে দিবেন, আর পেমেন্ট নাম লিখে দিবেন এখানে, তাহলে আমরা আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। আচ্ছা, আপনাদের এখানে যদি যারা ভর্তি হতে চান, এটাতে শুধু একবারে ক্লাস আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পর ব্যাপারটা তা নয়। এখানে কিন্তু অনেক 6, 7, 8, 9-এর স্টুডেন্টও কিন্তু ভর্তি হতে পারবেন, কারণ যেহেতু এটা অল জব প্লাস অল অ্যাডমিশন। আপনি গ্রামার লাগবে না, গ্রামারটা কিন্তু আপনাদের দেখেন ক্লাস 5 থেকে 4, 5 থেকে কিন্তু গ্রামার পড়ানো শুরু করে, তাহলে 6, 7, 8 আমরা কিন্তু অবহেলা করতে করতে আসি। আর চাকরি জীবনে এসে আমরা এমন ভাবে নামি, দেখা যাচ্ছে তখন আর চোখে কিছু দেখা যায় না, সরষে ফুল দেখি। তো এই জন্য একবারে সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে, সবাই। ঠিক আছে, স্কুল কলেজে যারা পড়েন তারাও এখানে অংশগ্রহণ করতে পারবেন, উপকৃত হবেন। 699 টাকা এখানে আসলে একবারে বিশাল কিছু না, কিন্তু আপনি যদি ক্লাস করা শুরু করেন দেখবেন যে প্রথম ক্লাসের মধ্যে আপনার টাকা উসুল হয়ে গেছে। এত ইফেক্টিভ, এত গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে বোঝানো হবে, এত কৌশল দিয়ে দিয়ে, ছন্দ দিয়ে দিয়ে, খুব সহজ করে করে আপনাকে শিখিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আপনারা যারা এখন ভর্তি হবেন সেটা হচ্ছে 01767 265758 এই নাম্বারে আপনারা হচ্ছে টাকা পাঠিয়ে এখনই ভর্তি হয়ে যেতে পারেন। ভর্তি হওয়ার সাথে সাথে আপনি পূর্বের ক্লাসে 70টি রেকর্ডেড ক্লাস আপনি পেয়ে যাবেন, এবং নতুন করে আপনি 70টি ক্লাস, টোটাল 140টি ক্লাস আপনি এখানে পেয়ে যাবেন। আর সকল রেকর্ড ক্লাস থাকবে, 140টা কিন্তু রেকর্ড ক্লাস থাকবে। ঠিক আছে, অনেকে মনে করে যে লাইভ ক্লাস নিয়ে বুঝি আপনাদেরকে ছেড়ে দেওয়া হবে, ব্যাপারটা এমন না। এখানে কিন্তু আপনাকে এখানে রেকর্ড ক্লাস দেয়া হবে। আপনি যে কোনো সময়, আপনি তো অফিস চাকরি করে থাকেন, অথবা আপনি কলেজের ক্লাস আছে, অথবা আপনি কোনো প্রাইভেট টিউশন করেন, ঠিক আছে, এই ব্যস্ত সময়ের মধ্যে তো দেখা সম্ভব না, তাহলে পরে এসে আপনি রেকর্ড ক্লাসে দেখতে পারবেন। যতবার খুশি ততবার দেখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ এখান থেকে শিখে আবার ডেলিভারি দিতে পারবেন, স্টুডেন্টকে শিখাতে পারবেন। আপনি এত সহজভাবে আপনি ইংলিশ পড়াতে পারবেন, যেটা দেখে আপনার স্টুডেন্টও খুশি হবে যে আরে এত সহজে তো আমি চিন্তাও করি না। ঠিক আছে, আমার এক শিক্ষক ওই দিন বলল যে ইংলিশে এত সহজ করে এখন অনলাইনের টিচাররা পড়ায়, আমার মনে চায় যে আমিও ভর্তি হই। ঠিক আছে, উনি ভর্তি হয়েছেন এই কোর্সে। ঠিক আছে, উনি হচ্ছে অনেক সিনিয়র টিচার এখানে ভর্তি হয়েছে। কারণ হচ্ছে এখানে অনেকগুলো কৌশল শেখানো হয়, এমন এমন কৌশল, কারণ ইংলিশ নিয়ে আমাদের গবেষণা। ঠিক আছে, আমরা যে প্রফেশনে আছি, যে সাবজেক্টে মানে আছি, ওই সাবজেক্টটা নিয়ে তো গবেষণা করি সারা দিন রাত, এটাই তো আমাদের মাথার মধ্যে খেলে, তাই না?
এই কারণে আমাদের কাছে নতুন নতুন যেহেতু কৌশল আসে, ফলে এখান থেকে আপনাদের অনেক কিছু শিখার আছে, যেগুলো আসলে একা একা আপনি বসে পারবেন না। আমাদের এখানে সাইদুল স্যার যে পড়াচ্ছেন, এটা অনেক বছর অভিজ্ঞতার আলোকে পড়াচ্ছেন। সুতরাং আপনাকে বুঝতে হবে এই ক্লাসগুলো কত ইফেক্টিভ। ইনবক্স চেক করিয়েন জি জান্নাতুল নাইমা, অবশ্যই ইনবক্স চেক করব, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনারা যারা, আমি আমার ছেলেকে ভর্তি করিয়েছি, ষষ্ঠ শ্রেণীতে পড়ে। থ্যাংক ইউ সো মাচ মিজানুর রহমান। দেখেন না কেন সিদ্রাতুল মুনতাহা জান্নাত স্যার SMS দেখেন না কেন? এই তো দেখতেছি, অবশ্যই দেখব। অবশ্যই আপনারা যারা ভর্তি হতে চান তারা হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা মেসেজ দিয়েও আহ, মানে জানতে পারবেন আমাদের কাছ থেকে। যদি আপনারা মনে করেন যে 699 টাকা আপনার কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে তাদের জন্য আরেকটা সুযোগ আছে, তাদের জন্য আরেকটা সুযোগ আছে। কারণ টাকার জন্য আপনি পড়াশোনা বাদ দিয়ে দিবেন, ইংলিশ শিখবেন না, এটা হতে পারে না। আর্থিক যদি কারোর সমস্যা থাকে, তাইলে 01767 26 57 58 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমার আসলে আর্থিক সমস্যা আছে, আমি কি করতে পারি। আপনার যদি আর্থিক সমস্যা থাকে, তাহলে তাহলে আমরা আপনাকে বিবেচনা করবো ইনশাল্লাহ। ইংলিশের কল দিলে রিসিভ করে না, আচ্ছা কেন করবে না? জান্নাতুন নাইমা, কেন করবে না আপনার? আপনি এখনই কল দেন। আমি কাল টাকা দিয়েছি, আচ্ছা যারা টাকা দিয়েছেন তাদেরকে দেখেন গ্রুপে অ্যাড করা হয়েছে, হ্যাঁ? আপনাদেরকে গ্রুপে অ্যাড করা হয়েছে। যদি অ্যাড না করা হয়ে থাকে, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন স্ক্রিনশটটা এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে দেন, ঠিক আছে? আমরা এখনই আপনাকে অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, বেতন কত? বেতন হচ্ছে 699 টাকা একবারে, সারা জীবনের জন্য আপনাকে আর ভর্তি হইতে হবে না এই কোর্সে, ঠিক আছে? এই পেইড বেসের এই কোর্সটাতে শুধু ইংলিশের, অবশ্য এখানে যদি আপনি একবার ভর্তি হন, আজীবনের জন্য আপনি এখানকার স্টুডেন্ট, আপনাকে আর দ্বিতীয়বার ভর্তি হতে হবে না, এখানে আপনি ক্লাস পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, যারা পূর্বের ক্লাসগুলো পাচ্ছেন না, এটা অবশ্যই আপনি মেসেজ দিবেন। মেসেজ দিলে হচ্ছে আমরা এখান থেকে সলভ করে দিব কেন আপনি পাচ্ছেন না। হয়তো আপনি এখানে যে রিকোয়ারমেন্টগুলো সেগুলো ফলো করেন না, অথবা অন্য কোনো সমস্যা টেকনিক্যালি হতে পারে, আমরা এখান থেকে সলভ করে দিব, ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা, মেসেজ করুন জি, আমাদের 01767265758 এই নাম্বারে মেসেজ করলে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। যদি আপনি টাকা পাঠিয়ে থাকেন, আমরা হচ্ছে একটা সিক্রেট গ্রুপের মধ্যে অ্যাড করাই, সিক্রেট গ্রুপের মধ্যে অ্যাড করাই যারা এখানে ভর্তি হতে চায়। আর ওই ক্লাসটা হচ্ছে শুধু যারা ওই সিক্রেট গ্রুপের মধ্যে থাকবে শুধু তারাই করতে পারবে, ঠিক আছে? আপনি যদি ভর্তি হন, তাহলে অবশ্যই নাম্বারটা ভুল করিয়েন না, 01767265758। দেখুন, স্কিল এমন একটা জিনিস, স্কিলটা যদি একবার অর্জন করতে পারেন, এটা আসলে আপনাকে মাইরা ধুইরা অনেক কিছু নিয়ে যাওয়া যায়। আপনার কাছ থেকে টাকা পয়সা, আপনার কাছ থেকে দেখা যাচ্ছে যে মানি ব্যাগ, মোবাইল ফোন সবকিছু নিয়ে যেতে পারে, কিন্তু আপনার যে স্কিল, এটা কেউ নিয়ে যেতে পারবে না, চুরিও করতে পারবে না, ডাকাতিও করতে পারবে না। সুতরাং আপনাকে স্কিলড হতে হবে। আমাদের বাংলাদেশে শত শত ভাই বোন বেকার, তার বলতে চাকরি পাচ্ছি না, কিন্তু চাকরি পাচ্ছি না আসলে যে আমার স্কিল নাই, এটা কিন্তু আমি একবারও স্বীকার করছি না। সুতরাং স্কিলড হতে হবে আপনাকে। স্কিলড হলে সরকারি চাকরি না হলেও, সরকারি চাকরি যদি নাও হয়, আপনি দেখা যাচ্ছে যে প্রাইভেট টিউশন করেও আপনি সরকারি চাকরিজীবীদের চেয়েও বেশি ইনকাম করতে পারবেন। এই যে আমরা এখন অনলাইনে পড়াচ্ছি না, সাইদুল স্যার কি পড়াচ্ছেন না? ঠিক আছে, আপনি কিন্তু হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। স্যার ক্লাস টাইম কয়টায়, এটা অবশ্যই আপনাদের সাথে আলোচনা করা হবে। তবে সকাল 10টায়, আমাদের বিকেল 3টায় এবং রাত 9টায়, এটা হচ্ছে ইংলিশের যারা ফাউন্ডেশন কোর্সে ভর্তি হচ্ছেন তাদের ক্লাসগুলো নেওয়া হয়, ঠিক আছে? আপনাদের সাথে আলোচনা করে তো টাইমটা ঠিক করা হবে, হ্যাঁ? আচ্ছা, অবশ্যই
পেমেন্টটা লিখবেন। হ্যাঁ, অনেকে টাকা পাঠিয়েছেন কিন্তু পেমেন্টটা লিখেন না, লাস্ট 3 ডিজিটও লিখতেছেন না। আমরা কিন্তু গ্রুপে অ্যাড দিব না, ঠিক আছে? যারা যারা টাকা পাঠিয়েছেন গ্রুপে অ্যাড দিব না যদি পেমেন্টটা না লিখেন।